সদ্য বিয়ে করা বরের পাশে নিজের প্রাক্তন প্রেমিককে দেখে হতভম্ব হয়ে যায় নিধি। নিধিকে এভাবে অপ্রস্তুত চোখে তাকিয়ে থাকতে দেখে বাঁকা হাসে অয়ন। নিধিকে আরো অবাক করে দিয়ে অয়ন নিধির দিকে তাকিয়ে হারিসকে বলে, দোস্ত, ভাবি তো হ্যাব্বি কিউট। অয়নের কথা শুনে ফারিসের মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। এতে অবশ্যই নিধি অবাক হয়নি, কারণ নিধিকে যখন ফারিসের দাদা দাদি দেখতে গিয়েছিল তখনই সে বুঝতে পেরেছে এই ছেলেটা কতটা ভয়ঙ্করী স্বভাবের। সবাইকে আরো অবাক করে দিয়ে ফারিস সবার মাঝখান থেকে উঠে দাঁড়িয়ে বলে, আমার একটা মিটিং আছে, যা করা তাড়াতাড়ি করো তোমরা। বলে ফারিস নিধিদের বাসা থেকে বের হয়ে গাড়িতে গিয়ে বসে। ফারিসের এমন কাণ্ডে উপস্থিত সবাই কানাঘুষা শুরু করে দেয়। নিধির ফুপু নিধির মাকে খোঁচা দিয়ে বলে, কোন ছেলের সাথে মেয়ের বিয়ে দিছো তুমি? বিয়ের দিন নাকি ছেলের মিটিং আছে, ভাবা যায় সব। এই ছেলে কিভাবে আমাদের নিধিকে সুখে রাখবে? নিধির ফুপির কথা শুনে নিধির মা বেশ রাগান্বিত গলায় বলে, আমার দায়িত্ব ছিল তোমার ভাইয়ের মেয়েকে বিয়ে দেওয়ার। সে দায়িত্ব আমি পালন করেছি। আর শুনো, ছেলেটার কোনো কিছু অভাব নেই। আশা করি তোমার ভাইয়ের মেয়ের কোনো অসুবিধা হবে না ওদের বাড়িতে। বলে নিধির মা রুম থেকে চলে যায়। নিধির মায়ের কথা শুনে তার চোখে বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। নিধির ফুপি এসে তার ঘাড়ে হাত রেখে বলে, সবকিছু ঠিক হয়ে যাবে মা। ফারিসের দাদা দাদি অনেক ভালো মনের মানুষ। তোকে তারা তোর মায়ের থেকেও ভালো রাখবে আমার বিশ্বাস আছে। নিধি তার ফুপির কথা শুনে তাচ্ছিল্য হাসি হেসে বিড়বিড় করে বলে, যার সাথে সারা জীবন থাকবো সে যদি আমাকে মেনে না নেয়, সেখানে সুখ থাকা তো বিলাসিতা। নিধির অসমাপ্ত কথা কারো কানে পৌঁছায়নি। ফারিসদের দাদি নিধির কাছে এগিয়ে এসে বলে, ফারিসের কথা কিছু মনে করো না, ও একটু এমনই। এখন চলো, বাড়ি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। ফারিসের দাদির কথা শুনে নিধি একবার ভালো করে নিজের বাড়িটার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকায়। অদ্ভুত হলো, সত্যি নিধি মা তাকে শেষবার বিদায় দিতেও রুম থেকে বের হয়নি। আসবেই বা কেন? নিধি যে তার মায়ের জন্য একটা আপদ ছিল। তবুও নিধি তার মায়ের প্রতি কৃতজ্ঞ, নিজের মেয়ে না হয়েও যে তার জন্য এত কিছু করেছেন তিনি। ফারিসের দাদু নিধিকে ফারিসের গাড়ির সামনে নিয়ে গিয়ে বলে, তুমি আর ফারিস এই গাড়িতে করে আসুন। নয়ন, আমি আর তোমার দাদি অন্য গাড়িতে করে আসছি। বলে ফারিসের দাদু গাড়ির দরজা খুলে দেয়। নিধি গাড়িতে উঠে চুপ করে বসে আছে। ফারিস সেদিকে না তাকিয়ে নিধিকে কিছুটা ধমকের সুরে বলে, সিট বেল্ট বাঁধার কথা বলে দিতে হবে। উফ, কারো কোনো সময়ের প্রতি সচেতনতা নেই। ফারিসের কথা শুনে নিধি তাড়াহুড়ো করে সিট বেল্ট বাঁধতে গিয়ে ব্যর্থ হয়। ফারিস বেশ বিরক্ত নিয়ে নিধির কাছে এসে সিট বেল্ট বেঁধে দেয়। গাড়ি তার আপন গতিতে চলছে। নিধি আর ফারিসের মধ্যে নীরবতা বিরাজ করছে। নিধি একদৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে আছে। তার প্রচন্ড মাথা ব্যথা করছে। নিধি ভয়ে ফারিসকে বলতে পারছে না যে সে জার্নি করতে এতটা অভ্যস্ত না। নিধিদের বাসা থেকে ফারিসদের বাসা যেতে 2 ঘন্টা মতো লাগে। প্রায় 30 মিনিট হলো গাড়িতে আছে তারা। এর মধ্যে নিধি অসুস্থ হয়ে পড়ছে। তীব্র মাথা ব্যথার কারণে মনে অজান্তে নিধি ফারিসের ঘাড়ে মাথা রাখে। হুট করে ফারিস ঘাড়ে নিধির মাথা রাখা ফারিসের জোরে গাড়ি ব্রেক করে। ফারিসের করা কাজে নিধি নিজেই লজ্জা পায়, সাথে কিছুটা ভয় পায় সে। এখন আবার ফারিসের ধমক খেতে হবে তাকে। সমস্যা কি তোমার? শান্তিতে কোনো কাজও আমাকে করতে দিবে না? আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেখানে আমাকে পৌঁছাতে হবে তাড়াতাড়ি, জানো না তুমি? ফারিসের কথা শুনে নিধি কিছুটা কেঁপে ওঠে। তীব্র ভয় নিয়ে সে ফারিসকে মিনমিন করে বলে, আমার জার্নি করার অভ্যাস নেই, তাই মাথা ব্যথা করছে। তোমার মাথা ব্যথা করছে তো আমি কি করব? তোমার সমস্যা হচ্ছে তাহলে গাড়ি থেকে নেমে যাও, বসে আছো কেন? ফারিসের কথা শুনে নিধির চোখ বেয়ে পানি পড়তে থাকে। সে তাড়াতাড়ি চোখের পানি মুছতে ব্যস্ত হয়ে পড়ে।
নিধিকে কাঁদতে দেখে ফারিস চোখ থেকে সানগ্লাস খুলতে খুলতে বলে, মেয়েদের প্রতিটা শিরায় ন্যাকামিতে ভর্তি। বলে ফারিস গাড়ি থেকে নেমে পড়ে। ফারিস গাড়ি থেকে নামার পরে নিধি গাড়ি থেকে নামে না। এটা দেখে ফারিস গাড়ির সামনে এসে নিধিকে বলে, আমি কি গাড়িতে বসে থাকার জন্য গাড়ি থামিয়েছি নাকি বসে বসে প্রেম করার জন্য? গাড়ি থেকে নামবে নাকি এভাবে সারা রাস্তা আমার ঘাড়ে মাথা রেখে ঘুমিয়ে যাওয়ার ইচ্ছে আছে? ফারিসের কথা শুনে নিধি চোখে পানি মুছে বলে, আমি ঠিক আছি, আপনার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসুন। নিধির কথা শুনে ফারিস তার দিকে ভুরু কুঁচকে তাকায়। তবুও নিধি কোনো হেলদোল না দেখে ফারিস বেশ বিরক্ত হয়ে সেই স্থান ত্যাগ করে। কিছুক্ষণের মধ্যে ফারিস একটা ঠান্ডা পানির বোতল আর কিছু আচার এনে নিধির পাশে রেখে গাড়ি স্টার্ট দেয় আবার। নিধি সেদিকে না তাকিয়ে সিট হেলান দিয়ে ঘুমানোর চেষ্টা করে। হঠাৎ করে গাড়ি ব্রেক করায় নিধির ঘুম ভেঙে যায়। ফারিস গাড়ি থেকে নেমে গাড়ির দরজা খুলে দিয়ে বলে, নামো, আমি অফিসে যাব, বাসায় যাও তুমি। ফারিসের কথা শুনে নিধি গাড়ি থেকে নেমে যায়। নিধি নেমে যেতেই ফারিস গাড়িতে উঠে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। ফারিসদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে নিধি। দাঁড়িয়ে আছে কেন? বাড়ির ভিতরে আসো। ফারিসের দাদুর কথা শুনে নিধি তার দিকে তাকায়। নিধির মলিন মুখখানা দেখে ফারিসের দাদু তাকে সান্ত্বনা দিয়ে বলে, জন্মের সময় মাকে হারিয়েছে, তার কয়েক বছর পর বাবাও চলে গিয়েছিল। আমার অবুঝ ফারিসকে রেখে বাবা মায়ের শাসন না পেয়ে বড় হয়েছে তো, তাই একটু খিটখিটে মেজাজে হয়েছে। তুমি চিন্তা করো না নিধি, ও ঠিক হয়ে যাবে। তুমি শুধু ওকে ভালোবেসে একটু আলগে রেখো। আমার ফারিসটা ভালোবাসার পাগল, ছোটবেলা থেকে কারো ভালোবাসা পায়নি তো তাই। ফারিসের দাদুর কথা শুনে নিধি তার চোখের দিকে তাকিয়ে বলে, আমি আমার সব দায়িত্ব পালন করার চেষ্টা করব। নিধির কথা শুনে হাসে ফারিসের দাদু। তিনি নিধিকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। বাড়ির ভিতরে আসতেই ফারিসের দাদি নিধিকে নিয়ে নিজের রুমে এসে বসে। আলমারি থেকে একটা গহনার বক্স এনে নিধির হাতে দিয়ে বলে, এটা খুলে দেখো তো, কেমন লাগছে? নিধি বাক্সটা খুলে দেখে তার ভিতরে এক জোড়া হাতের চুড়ি রয়েছে। ফারিসের দাদি চুড়ি জোড়া নিধির হাতে পরিয়ে দিয়ে বলে, দারুণ লাগছে তোমাকে। ফারিসের দাদির কথা শুনে সৌজন্যমূলক হাসি নিধি। সালটা তখন 2019। তখন অয়নের সাথে পরিচয় হয় নিধি। নিধি তখন দশম শ্রেণীতে পড়তো। তখন থেকে নিধি আর অয়নের পুনঃ সূত্রপাত ঘটে। সবকিছু ঠিকঠাকই চলছিল 2 বছর। একদিন হুট করে অয়ন এসে বলে, তোমার মতো এত নিচু ফ্যামিলির মেয়ের সাথে আমার পরিবার কখনোই সম্পর্ক মেনে নিবে না, তাই আমাকে ভুলে যাও। বলেই অয়ন সেই দিন নিধিকে রেখে চলে যায়। এতে নিধির প্রচুর কেঁদেছিল। এক সময় মনটাকে পাথরে পরিণত করে পরিবারের চাপে বিয়েতে রাজি হয়নি। কিন্তু আজ হঠাৎ 3 বছর পর প্রাক্তন প্রেমিককে দেখে অবাক না হয়ে পারল না নিধি। রুমের এক কোণায় দাঁড়িয়ে আনমনে এসব ভাবছে নিধি। হঠাৎ করে হাতে হেঁচকা টান পড়া নিধি সামনে তাকায়। নিধি তার সামনে অয়নকে দেখে কিছুটা রেগে যায়। হাত ছাড়ুন বলছি, এখানে কেউ দেখে ফেলবে ব্যাপারটা কিন্তু খারাপ হবে বলে দিলাম। নিধির কথা শুনে বৈচারিক হাসি হাসি নয়, এখানে কি হচ্ছে এসব? হঠাৎ ক্ষিপ্ত সুরে বলা কথাটা শুনে নিধি আর অয়ন দুজনেই ভয় পেয়ে যায়। ফারিস নিধি আর নয়নের দিকে রক্তিম চোখে তাকিয়ে আছে। ফারিসের কথা শুনে নিধি আর অয়ন দুজনেই নিচের দিকে তাকিয়ে আছে। অয়ন সাহস করে ফারিসকে বলে, আসলে আমি। ফারিস অয়নের পুরো কথা না শুনে তার শার্টের কলার চেপে হুঙ্কার দিয়ে বলে, আসলে কি তোর সাহস হয় কি করে ওর হাত ধরা? অয়ন ফারিসের হাত থেকে নিজের কোনো মতে ছাড়িয়ে নিয়ে হনহন করে সে স্থান ত্যাগ করে। অয়ন চলে যেতেই ফারিস নিধির দিকে রক্তিম চোখে তাকিয়ে বলে, ভালো করে 4 ঘন্টা হয়নি তুমি এ বাড়িতে এসেছো, আর এখন থেকে তুমি নাটক শুরু করে দিয়েছো। তোমাকে তো আমি ভদ্র মেয়ে মনে করেছিলাম। ভদ্র ঘরের মেয়ে দেখি এইসব ব্যবহার সহ্য করে যাচ্ছি।
নিধির কথা শুনে ফারিস তার দিকে অবাক চোখে তাকিয়ে বলে, মুখে মুখে তর্ক করা আমার একদম পছন্দ না। আমার সাথে তর্ক করতে এসো না। এর পরিণাম ভালো হবে না বলে দিলাম মেয়ে। বলেই ফারিস নিজের রুমে চলে যায়। নিধি আর ফারিসের বিয়ের ঘরোয়াভাবেই হয়েছে। ফারিসের অনুষ্ঠান করার ইচ্ছে নেই, সে বলে দিয়েছে। তাই ফারিসের দাদু ফারহাদ শিকদার একদম ঘরোয়াভাবে নাতবউকে তাদের বাড়িতে নিয়ে আসে। রাত প্রায় 11:30 বাজে। নিধি ফারিসের দাদি ফারুল বেগমের পাশে বসে আছেন। ফারুল বেগম নিধিকে ফারিসের রুমে নিয়ে আসেন। রুমে ঢুকে ফারিসকে কোথাও দেখে না নিধি, তাই নিশ্চিন্তে বিছানায় এক কোণায় বসে সে। হঠাৎ করে ওয়াশরুমের দরজা খুলে মাথা মুছতে মুছতে রুমে প্রবেশ করে ফারিস। নিধিকে বসে থাকতে দেখে ফারুল ভুরু কুঁচকে বলে, এত বড় বাড়ি, অথচ তোমাকে এই রুমে নাকি থাকতে হবে? অসহ্য। হঠাৎ পুরুষান্ত কণ্ঠস্বর শুনে নিধি ফারিসের দিকে তাকায়। ফারিসের দিকে তাকিয়ে নিধির সাথে সাথে চোখ ফিরিয়ে নিচের দিকে তাকিয়ে যায়। নিধি করা কাজে ফারিস নিধির সামনে গিয়ে বলে, এমন রিয়াক্ট করার কি আছে? যাও, কাবাড থেকে টি শার্ট বের করে দাও। ফারিসের কথা শুনে নিধি মুখ ভেঙচিয়ে বিড়বিড় করে বলে, খাটাস, শাওয়ার নিয়েছে? ভালো কথা। এর জন্য শুধু ট্রাউজার পরে বের হতে হবে কেন? একবারে টি শার্ট পরে বের হওয়া যায় না? আবার বলে, এত রিয়াক্ট করার কি আছে? নিধিকে একা একা বিড়বিড় করতে দেখে ফারিন ভুরু কুঁচকে বলে, ভূতে ধরছে নাকি? কি বলছিস? কানে যায়নি তোমার? ফারিসের কথা শুনে নিধি উঠে গিয়ে কাবার থেকে একটা গাঢ় লাল রঙের টি শার্ট বের করে এনে ফারিসের সামনে ধরে। নিধির হাতে লাল রঙের টি শার্টটা দেখে ফারিসের নাক ছিটকে বলে, দেখে শুনে আমার অপছন্দের টি শার্টটাই বের করছো? স্টুপিড কোথাকার। ফারিসের কথা শুনে নিধি জোর করে তার হাসি চেপে রাখে। সে ইচ্ছে করেই লাল রঙের টি শার্টটা বের করে দেয়, তাই সে তার কোনো কথা বলে না। ফারিস নিধির দিকে একবার রক্তিম চোখে চেয়ে নিজের কাবাড থেকে টি শার্ট বের করে পরে নেয়। ফারিসের ল্যাপটপ কোলের উপর নিয়ে বিছানায় বসে বসে কাজ করছে। রাত প্রায় 1টা বাজতে চলেছে, এখনো ফারিসের কাজ শেষ হওয়ার কোনো নাম নেই। এদিকে নিধি ঘুমে হেলে পড়ছে। একসময় নিধি নিজের সব ভয়কে একপাশে জড়ো করে বলে, আপনি কি ঘুমাবেন না? নিধির কথা শুনে ফারিস কান থেকে ব্লুটুথ খুলে ভুরু কুঁচকে বলে, কিছু বলেছো? ফারিসের কথা শুনে নিধি হতাশ হয়। নিধিকে চুপ করে থাকতে দেখে ফারিস ল্যাপটপ বন্ধ করে নিধির সামনে বসে বলে, নাম কি তোমার? ফারিসের কথা শুনে নিধি অবাক হয় প্রচুর। যাকে বিয়ে করেছেন তার নামটা পর্যন্ত জানেন না? ব্যাপারটা হাস্যকর না? কেন আপনি জানেন না আমার নাম কি? হুজুর বলেছিল তোমার নাম, কিন্তু ভুলে গিয়েছি। এসব আজেইরা জিনিস মনে রাখার মতো সময় মেহরাব ফারিস শিকদারের নেই। নিজেরই এই লম্বা নাম মনে রাখার সময় ঠিকই আছে। আপনার যখন আমার নাম মনে রাখার সময় নেই, তাহলে আবার জিজ্ঞেস করছেন কেন? নিধির কথা শুনে ফারিস তার দিকে অবাক চোখে তাকিয়ে বলে, তর্ক করো না মেয়ে, শান্তভাবে কথা বলছি, তাই আশকারা পেয়ে যাচ্ছ। আমার নামটা লম্বা কে বলছে তোমাকে? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও সুন্দর করে। মানহা ইসলাম নিধি। কোন ক্লাসে পড়ো? অনার্স 2য় বর্ষে। অনেক ছোট তুমি। ফারিসের কথা শুনে নিধি কিছুটা সাহস নিয়ে বলে, আপনার বয়স কত? মানুষ তো এখন বিয়ে করতে গেলে 16 বছরের বাচ্চা খোঁজে। সেই হিসেবে আমি তো বুড়োই বলতে গেলে, সেখানে আপনি আমাকে ছোট্ট বলছেন? 28 বছর আমার, সেই হিসেবে তুমি অনেক ছোট। ফারিসের কথা শুনে নিধি হতভম্ব হয়ে যায়। ফারিসকে দেখতে 25 বছরের বেশি বয়সের মনে হবে না। কে বলবে এই লোকের 28 বছর? এত বড় একটা বাড়ি, অথচ আমার রুমে নাকি তোমাকে থাকতে হবে? কি জ্বালায় পড়লাম! এত যখন সমস্যা, তাহলে বিয়ে করছেন কেন? আপনি আমাকে বিয়ে না করলে আরো কয়েকদিন শান্তিতে থাকতে পারতাম। নিধির কথা শুনে ফারিস তার ধমকে সুরে বলে, কেমন শান্তিতে থাকতে জানা ছিল? বিয়ে করছি কারণ আমার দাদা দাদির মতে আমি নাকি বুড়ো হয়ে যাচ্ছি, আমার বিয়ে করার বয়স পেরিয়ে যাচ্ছে, আমাকে নাকি সারা জীবন একাই কাটাতে হবে।
তুমি বলো, এসব অপমান কি মেনে নেওয়া যায়? ফারিসের কথা শুনে নিধি তাচ্ছিল্য হাসি হেসে বলে, আপনার কত সুখ, যা চান তাই পেয়ে যান, সাথে সাথে বিয়ে করতে চাইলেন, আর আমার পরিবার জোর করে আমাকে আপনার উপরে চাপিয়ে দিল, অথচ স্বামী তার স্ত্রীকে যে সম্মানটুকু করে তার একাংশ পাচ্ছি না আমি। নিধির কথা শুনে ফারিস কিছুটা অপমানিত বোধ করে, তাই আর রুমে দাঁড়িয়ে না থেকে বেলকনিতে চলে যায় সে। ফারিস রুম থেকে চলে যেতে নিধি দীর্ঘশ্বাস নিয়ে বিছানায় বসে। রুমে থেকে নিধি জোরে জোরে বলে, আপনার যখন এত সমস্যা আমাকে নিয়ে, এখন আমি গিয়ে জঙ্গলে গিয়ে থাকবো নাকি? আপনি তো আমাকে সহ্য করতে পারছেন না। ফারিস বেলকনি থেকে বলে, এখানে এসো। ফারিসের কথা শুনে নিধি গুটি গুটি পায়ে হেঁটে বেলকনিতে আসে। নিধি আসতেই ফারিস শান্ত সুরে বলে, মেয়েটা কি চায়? আমার কি না আছে? এতে করে তোমার জীবনটা আনন্দ কেটে যাবে। তুমি চাইলে পড়াশোনা শুরু করতে পারো, আবার তোমার জন্য সব রকমের স্বাধীনতা আছে। তাহলে তুমি কেন বললে আমি তোমাকে সম্মান করি না? আমার ধন সম্পদ কম নেই নিধি, মানুষের জীবনে এটা সবচেয়ে মূল্যবান। তুমি শুধু আমাকে একটু একা থাকতে দাও। ফারিসের কথা শুনে নিধি হতাশ সুরে বলে, মেয়েরা চায় তাদের স্বামী তাদের একটু কেয়ার করুক, সম্মান করুক, একটু সময় দিক। টাকার পিছনে ঘুরে ঘুরে মানুষের জীবন থেকে ভালোবাসার জিনিসটা হারিয়ে গেছে প্রায়। তুমি যাই বলো, দিন শেষে সবাই চায় টাকা পয়সা। তুমি দেখো না নাকি যে মেয়েরা টাকার জন্য আঙ্কেলে বসি লোকেদের বিয়ে করতেও ছাড় দেয় না, এমন জেনারেশনে বাস করছি আমরা। তুমি পয়সা কামাই তো লোকে তোমাকে সম্মান করবে, তোমার পয়সা আছে তো লোকে তোমার পায়ের জুতা পরিয়ে দিতেও রাজি হয়ে যাবে। ভালোবাসা বলে যে একটা শব্দ আছে, সেটা আপনি টাকার পিছনে ছুটে ভুলতে বসেছেন। আপনি টাকার পিছনে ছুটে মানুষ থেকে রোবটে পরিণত হচ্ছেন মিস্টার মেহবার। ফারিস নিধির জোর গলায় বলা কথা শুনে ফারিস রেগে নিধির দিকে এগিয়ে আসতে নিতেই নিধি পিছনে যায়। পিছনে ঘুরে হাঁটতে গিয়ে নিধির পা মচকে পড়ে যেতে নিতে ফারিস তাড়াতাড়ি নিধি জড়িয়ে ধরে। আমাকে ছাড়ো। নিধির কথা কানে পৌঁছাতেই হুঁশ ফিরে ফারিসের। ফারিস তাড়াতাড়ি নিধিকে ছেড়ে দিয়ে দূরে সরে যায়। নিধি বেলকনিতে আর দাঁড়িয়ে না থেকে রুমে চলে যায়। অনেক রাত হয়েছে। নিধি আর সাত পাঁচ না ভেবে ফারিসের বিছানায় শুয়ে পড়ে। ক্লান্ত প্রকৃতি, চারদিক নীরব নিস্তব্ধ। ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে একদৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে আছে ফারিস। বাহিরে মৃদু আলোয় বোঝা যাচ্ছে আকাশে মেঘ জমেছে। যে কোনো সময় শহর জুড়ে মুষলধারে বৃষ্টি নামতে পারে। ফারিস অধীর আগ্রহে ব্যালকনিতে দাঁড়িয়ে বৃষ্টির অপেক্ষা করছে। এক সময় ফারিসের ধৈর্য বাঁধ ভাঙল, তবুও বৃষ্টি এলো না। তাই ফারিস আর ব্যালকনিতে দাঁড়িয়ে না থেকে রুমে চলে আসে। রুমে আসে নিজের বিছানায় নিধিকে শুতে থাকতে দেখে প্রচণ্ড বিরক্ত হয় ফারিস। এক প্রকার রাগ নিয়ে ফারিস নিধিকে ঘুম থেকে টেনে তুলতে গিয়ে দমে যায়। একদম নিষ্পাপ বাচ্চার মতো গুটিসুটি মেরে শুয়ে আছে নিধি। ফারিসের আর সাহস হলো না এই সুন্দর মুহূর্তকে নষ্ট করে দেওয়ার। একদিকে ফারিসও প্রচুর ঘুম পাচ্ছে, সকালে উঠে আবার অফিসে যেতে হবে। তাই এক প্রকার বিরক্ত নিয়ে ফারিস কাউচকে গিয়ে শুয়ে পড়ল। জানালার গ্রিল পেরিয়ে সকালের স্নিগ্ধ নরম আলো চোখে পড়তে ঘুম ভেঙে যায় নিধির। পাখির কিচিরমিচির ডাক শোনা যায় বাহির থেকে। নিধি আর শুয়ে না থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে যায়। বাহিরে বের হতেই ফারুল বেগম দেখা মিলে। নিধি ফারুল বেগমকে সালাম দিয়ে বলে, আমাকে কি করতে হবে দাদিমা? নিধির কথা শুনে ফারুল বেগম আহমাকের মতো তার দিকে চেয়ে আছে। নিধির কথা বুঝতে পেরে ফারুল বেগম নিধিকে ধমক দিয়ে বলে, আমি কি তোমাকে কাজ করার জন্য আবার নাগ্রহ করে এনেছি নাকি? ফারুল বেগমের কথা শুনে নিধি সৌজন্যমূলক হাসি হেসে বলে, আমার এসব অভ্যাস আছে দাদিমা, আমি সব কাজই করতে পারি। আমাদের বাড়িতে থাকতেও তো আমি সব কাজ করতাম, আর বাড়ির বউদের কাজই তো হলো রান্না বান্না করা, সবার যত্ন নেওয়া। নিধির কথা শুনে ফারুল বেগম মৃদু হেসে বলে, বাড়ির বউদের দায়িত্ব যদি থাকে সবার যত্ন নেওয়া, তাহলে তার যত্ন নেবে কে?
তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না মেয়ে, আমি তো বাড়ির বউ। সমস্যা নেই, আমি সবার জন্য নাস্তা বানাই বলেই নিধি রান্নাঘরে চলে যায় নাস্তা তৈরি করার জন্য। ফারুল বেগম হতাশার চোখে নিধির কাজ দেখছে। সকাল 8:30 বাজে। নিধি রান্নাঘর থেকে সব খাবার এক করে করে ডাইনিং টেবিলের ওপর রাখে। রাহাত শিকদার আর ফারুল বেগম ডাইনিং টেবিলে এসে বসে। নিধির চোখ শুধু ফারিসকে খুঁজছে। এরপর অপেক্ষার ইতি টেনে কিছুক্ষণের মধ্যে তিনি নিচে নামলো ফারিস। একদম অফিসের জন্য তৈরি হয়ে নিচে নেমেছে ফারিস। ফারিসকে দেখে রাহাত শিকদার চোখ কপালে তুলে বলে, এই আজকের দিনেও তোমাকে অফিসে যেতে হবে দাদা ভাই? লোকে কি বলবে বলো তো? রাহাত শিকদারের কথা শুনে ফারিস রুষ্ট হয়ে বলল, লোকে কি বলছে তাতে আমার কিচ্ছু যায় আসে না দাদু ভাই। লোকে দয়াতে থাকছি না আমি। নিজের যোগ্যতা বলে আমি এত দূর এসে পৌঁছেছি। মানুষের কথা শুনলে তো আর এত দূর আসতে পারতাম না আমি। তাই বলে তুমি বিয়ের পরদিনই অফিসে যাবে? মেয়েটা কি ভাববে বলো তো তুমি? রাহাত শিকদারের কথা শেষ করতেই নিধি আগে বাড়িয়ে শুধালো, সমস্যা নেই দাদু, ওনার যেহেতু কাজ আছে সেহেতু ওনার কাজে আমার হস্তক্ষেপ না করাই উচিত। রাহাত শিকদার বুঝতে পেরেছে এমনভাবে মাথা তুলালো। তিনি আবার বললেন, নাস্তা করে নাও দাদা ভাই। রাহাত শিকদারের কথা শুনে ফারিস খেতে বসে। নিধি সবাইকে খাবার দিয়ে এসে ফারিসের পাশে দাঁড়ায়। নিধি ফারিসের প্লেটে পরোটা দিতে যাবে, ফারিস তাকে বাধা দিয়ে বলে, এসব তেলযুক্ত খাবার আমি খাই না, তোমার জানা নেই? আর এসব খাবার কে বানিয়েছে? ফারিসের ধমক খেয়ে নিধি মিনমিন করে বলে, আমি তো কালকে আপনার বাড়িতে এসেছি, জানবো কি করে? জানলে তো আপনার জন্য অন্য খাবার বানাতাম। ফারিস হোঁচট খেল। সে তো ভেবেছে এই খাবার কোনো হেল্পিং হ্যান্ড বানিয়েছে, তাই তো চেঁচামেচি করছে। এই খাবার তুমি বানিয়েছো? ফারিসের শান্ত গলায় বলার কথা শুনে নিধি স্বস্তি নিঃশ্বাস ফেলে। জি। নিধির কথা শুনে ফারিস হাত ঘড়ি দেখে দেরি হয়ে যাচ্ছে এমন ভাব করে সে বলে, দেরি হয়ে যাচ্ছে বানিয়ে যখন ফেলেছো তখন তাড়াতাড়ি খাবার দাও। ফারিসের কথা শুনে নিধি ঠোঁটের এক কোণে চিলতে হাসি ফুটে ওঠে। সে পরম আবেশের সাথে ফারিসের প্লেটে খাবার বেড়ে দেয়। খাবার খাওয়া শেষ করে ফারিস তার অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সারাদিন কেটে যায় কিন্তু নিধিদের বাড়ি থেকে কেউ আসে না তাকে নিতে। নিধি ভেবেছে হয়তো তার মা সব ব্যবধান ভুলে গিয়ে হলেও তার কাছে ছুটে আসবে, কিন্তু নিধিকে ভুলে প্রমাণিত করে তার বাড়ি থেকে কেউ আসছে না আর। এতে নিধির একটু খারাপ লাগলেও পরক্ষণে সব খারাপ লাগাকে এক পাশে রেখে ফারিসের জন্য অপেক্ষা করতে থাকে সে। অয়নের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পর নিধি তো ঠিক করে ফেলেছে আর বিয়ে করবে না। পুরো পুরুষ মানুষের উপর থেকেই তার বিশ্বাস উঠে যায়। সেখানে অয়ন নিধিকে ছাড়া কিছুই বুঝতো না। সেখানে সেই অয়ন এসে তার সাথে ব্রেকআপ করে ফেলে, এতে তো মন ভাঙাই কথা। কিন্তু ফারিসের সাথে বিয়ে হয়েছে মাত্র একদিন হয়েছে। এই একদিনে ফারিসের জন্য নিধির মনে আলাদা একটি জায়গা তৈরি হয়েছে। একে হয়তো বলে স্বামী স্ত্রীর সম্পর্ক, যা না চাইতেও ভালোবাসার রূপান্তর হয়। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে নিধি রুম থেকে বের হয়ে সদর দরজাটা খুলে দেয়। ফারিস এসেছে। নিধি একবার ফারিসকে ভালো করে পরখ করে নেয়। মুখে রক্তিম বর্ণ ধারণ করেছে ফারিসের, মনে হচ্ছে কোনো কারণ নিয়ে অনেক রেগে আছে। নিধিকে দরজার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ফারিসের মেজাজ আরো খারাপ হয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে থাকতে নাকি সরবে। আজইরা সময় থাকলে সব মানুষ বাহিরে ব্যক্তিদেরকে ঘরে ঢুকতে না দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। ফারিসের ধমক খেয়ে নিধি দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। নিধি সরে যেতেই ফারিস হনহন করে রুমে চলে যায়। নিধি ফারিসের পিছন পিছন রুমে আসে। রুমে এসে নিধি অবাক হয়ে যায়, পুরো রুম এলোমেলো হয়ে আছে। ফারিসের দেখা কোথাও মিল নেই। তাই নিধি চুপচাপ রুম গোছানো শুরু করে। ফারিস বেলকনি থেকে রুমে এসে আবার সব গোছাগাছ করছে। নিধির দিকে তাকায়। নিধির দিকে তাকিয়ে মায়া হলেও ফারিস নিজের রাগ কন্ট্রোল করতে পারে না। ফারিস নিধির কাছে গিয়ে তার
হাত চেপে ধরে বলে, তুমি কি নাটক করছো আমাদের পরিবারের সাথে? ফারিসের কথা শুনে নিধি তো পুরো অবাক হয়ে যায়। নিধি রেগে আঙুল তুলল এবার।